বিষয় নাগরিক আলোর বাইরে থেকে গল্প চর্চার সমস্যা কতটা। আমি হ্যান্ড ওভার করে দিচ্ছি মাইক প্রবুদ্ধদার কাছে। আমরা আজকে এই গল্প উৎসবের আয়োজক কথামালা এবং সহযোগী ভাষা ও ভবিষ্যৎকে ধন্যবাদ জানিয়ে এবং উপস্থিত আপনাদের সকলকে এখানে স্বাগত জানিয়ে এই অনুষ্ঠানটা শুরু করছি। আজকের যেই আলোচনা সভাটা, তার মিশন বা তার বিষয়টা হচ্ছে নাগরিক আলোর বাইরে থেকে গল্পচর্চার সমস্যা কতটা। এটা আগে একটু বলে নেওয়া দরকার যে নাগরিক আলো বলতে ঠিক কী বোঝাচ্ছি আমরা। নাগরিক আলো কি এমনই একটা ব্যাপার যে নগরের সভ্যতায় লেখককে যাপন করতে হবে, যা না হলে সেই লেখকের পক্ষে লেখার চর্চা বা গল্প চর্চা যাই বলি না কেন সেটা তার পক্ষে অসুবিধে হয়ে যাবে বা তার প্রতিষ্ঠায় কোনো রকমভাবে সমস্যা তৈরি করবে। তা আমাদের এখানে আজকে যারা উপস্থিত হয়েছেন, আমি প্রত্যেককেই, আমাদের এখানে সবচেয়ে সিনিয়র হচ্ছেন নলিনী বেরা, আছেন আনসারউদ্দিন, এদিকে মুর্শিদ এম, নিহারুল ইসলাম, আর শ্যামল ভট্টাচার্য, উৎপলেন্দু মণ্ডল, বাসব দত্তা কদম, উমাদাস ভট্টাচার্য এবং সৈকত রক্ষিত। একটু আমরা অনুরোধ এসছে যে দু একজনের খুব ব্যক্তিগত কাজ আছে এবং পারিবারিক সংকটও আছে, তাই আমি এই যে আলোচনার গোড়াটা আমি করে দিলাম যে সত্যি কি আপনাদের কোনো অসুবিধে হয়, নাগরিক যাপনের বাইরে আপনারা আছেন, এই কারণে আপনাদের কোনো চর্চার অসুবিধা হচ্ছে, গল্প চর্চার? যদি তা না হয়ে থাকে সেটাও বলুন, যদি হয়ে থাকে সেটাও বলুন। অল্প কথা, আমার মতে 5 থেকে 6 মিনিট যদি আমরা সময় নিই সেটাই যথেষ্ট, তার বাইরে আমরা যাচ্ছি না। ঠিক আছে, আমি প্রথমেই সৈকত রক্ষিতকে আমন্ত্রণ করছি। পুরুলিয়ার থেকে উঠে আসা সৈকত রক্ষিত, তিনি তার অল্প কথায় বলুন যে এটা আপনার কাছে কিভাবে এসছে। মফস্বলে থেকে সাহিত্য চর্চা করতে গিয়ে যেসব সমস্যাগুলো হয় সে ব্যাপারে 2-4টে কথা বলতে হবে। আমি পুরুলিয়াতে থাকি। পুরুলিয়া অবশ্যই মফস্বল, কিন্তু মফস্বলে থেকে সাহিত্য চর্চার অনেক সমস্যা। প্রথম সমস্যা হচ্ছে লেখা ছাপানোর, বই বের করার, পুরস্কার পাওয়ার জন্য দৌড়দৌড়ি করা, প্রকাশকের দোরগড়াতে যাওয়া, বিভিন্ন সিনিয়র লেখক যারা আছেন, খ্যাতিমান লেখক যারা আছেন তাদের পাশে দাঁড়িয়ে ছবি তোলা। এছাড়া কফি হাউসের টেবিলে গিয়ে পুজো সংখ্যায় কে ডাক পেল না তার আলোচনা করা, আমার ডাক এখনও আসছে না কেন তার জন্য সে দুঃখ ভাগাভাগি করা। এরকম যদি তালিকা বানানো যায়, আমি এটা বানানোর চেষ্টা করছিলাম, তো দেখছিলাম অনেক রকমের সমস্যা। এরপরে আপনাদের বলি, এই যতগুলো সমস্যার কথা বললাম তার একটিও আমার সমস্যা নয়, যদিও আমি মফস্বলেই থাকি। আমি এই সবগুলোকেই খুব ভয় করি। আমি কোনো পাবলিশারের কাছে যাইনি, যে কারণে আমার লেখা বেরিয়েছে অনেক পরে, যেগুলোকে হাউস ইত্যাদি বলা হয়। আমার মনে হয়েছিল আমি কোনো প্রকাশকের, কোনো সম্পাদকের বোঝা হতে যাব না। যদি আমার লেখার কোনো সারবত্তা থাকে তাহলে তারা আমাকে ডাকবেন। শুধু প্রকাশক নয়, এমন কিছু কিছু উল্লেখযোগ্য ম্যাগাজিন আছে, তাদের কাছেও আমি কোনোদিন যাইনি। আমি দেখেছি পরপর তারা প্রত্যেকেই আমাকে ডেকেছেন। আমি যে খুব খুশি হয়েছি তা নয়, আমি আমার মতোই থেকেছি। পরতপক্ষে কেউ লেখা চাইলে, লেখা চাওয়ার সম্ভাবনা আছে কোনো একটা জায়গাতে গেলে, আমি সাধারণত সেখানে যাই না। ফলে আমার কোনো সমস্যা নেই। ধন্যবাদ সৈকত। অল্প কথার মধ্যে সৈকত বলে দিয়েছে যে আসলে সমস্যা এগুলোই। পুরুলিয়ায় থাকা, তার প্রকাশ হওয়া, পত্রিকায় লেখা বেরোনো, কলকাতায়
বিখ্যাত সাহিত্যিকদের পাশে দাঁড়িয়ে ছবি তোলা, এসবগুলোর পাশাপাশি যা যা হতে পারে তা। কিন্তু আসল কথা হচ্ছে লেখার সারবত্তা, লেখকের সেটাই হচ্ছে অস্ত্র। সেটা যদি থাকে তাহলে এগুলোকে সে ওভারকাম করতে পারে বা সেগুলোকে সে উতরিয়ে যেতে পারে। ধন্যবাদ সৈকত। আমি এর পরে আমার আরেক সহলেখক উৎপলেন্দু মণ্ডলকে আমি অনুরোধ করব। উৎপলেন্দু সুন্দরবনের উপর লিখে থাকেন এবং তার লেখা বা সমস্ত কিছু মিলিয়ে অল্প কথায় যদি তার সমস্যা এটা যদি তার মনে হয় সে সম্বন্ধে কিছু বলুন। নমস্কার। প্রবলেম হচ্ছে যে বিষয় আশায় তো বরাবরই প্রায় এক থাকে, কেউ সুন্দরবন নিয়ে লেখে, কেউ বিহার নিয়ে লেখে। আর প্রকাশের ব্যাপারে আমি যে খুব বেশি বাধা পেয়েছি তা না, তখনকার অনেক সম্পাদক ছিল যারা কিন্তু লেখা নিতেন। আমার মনে আছে আমার প্রথম গল্প নিয়ে শিলীন্দ্র কাগজে অমরদা লিখেছিলেন। এখানে নলিনীদা বসে আছেন। একটা সময় নলিনীদার আমার অফিস, মানে নলিনীদার অফিসে আমি গেছিলাম আর কি, তো চাকরি করতে আর কি। সেখানে নলিনীদা প্রায় বলতেন বিষয় আসার কথা, কী নিয়ে ভাববো টাববো। এখন প্রথম থেকে যে বিষয়টা নিয়ে ভাবা আর কি, আমার সুন্দরবন, অন্য অনেকের অনেক, কিন্তু তার মানে নাগরিক জীবনের বা নাগরিক পাঠকের সঙ্গে সংঘাত নয়। আমার একটা মনে হয় একে অপরের পরিপূরক। কারণ আমার পাঠক তো শহরের লোকের, তাদের একটা আঁকাড়া অভিজ্ঞতা হয়তো লাগছে আর কি। আমি একটু বেশি নম্বর পাচ্ছি, কিন্তু হ্যাঁ পাঠক সংখ্যা ভীষণ কম। যে পাঠক আমার সমসাময়িক বন্ধুরা পায় তারা কি খুব খারাপ লেখে? আমাদের জয়ন্ত, সুকান্ত, এদের তো ভালো পাঠক। সুকান্তর একটা মায়া গদ্য আছে, জয়ন্তরও বেশ একটা পাঠক টেনে রাখার ব্যাপার আছে। এখন এই গুণগুলো হয়তো আমার অন্তত ব্যক্তিগত নেই, কিন্তু খুব বাধা যে পেয়েছি তা না। কিন্তু আমার লেখা তো আমাকেই লিখতে হবে। এখন আমার এই লেখা নিয়ে বড় হাউসে যাওয়া যাবে না, সেখানে কিছু ঝামেলা থাকে। বড় হাউসের কিন্তু কিছু ঝামেলা রয়েছে, সেটা লেখককেও মেনে নিতে হয়, যারা চাকরি করে তাদেরকেও মেনে নিতে হয়। এখন তারা তাদের লেখক পেয়ে যায়। এখন আমি আমার মতো লিখে গেছি, কিন্তু একা তো লিখতে পাইনি। একটা ঘটনা একটু বেশি হয়তো হয়ে যাবে, সেটা হচ্ছে কি, আমরা এখন 12 ক্লাসে পড়ি, মানে ওই 79-80 নাগাদ, তখন রাজেন তরফদার ওখানে ছবি করতে গেছিলো সাধনদার একটা গল্প নিয়ে আর কি। আমি বললাম এই তরফদার লোক, বাংলাদেশের লোক, সুন্দরবনের কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ নিয়ে একটা ছবি করে ফেলছে। এবং আমরা ওই শুটিংয়ে এক্সট্রা হয়ে কাজ করতাম সিগারেট আর চায়ের জন্য। ওই লোকটা কিন্তু বুঝিয়ে দিল যে সুন্দরবনের ভাষা মূলত আপনার মেদিনীপুর এবং খুলনার ভাষা আর কি। কেউ বলতো খাতিচাতি বেলা গেল, কেউ বলতো ধনজয়দা গটে দুটো ডাল দিব। তো এইটা কিন্তু শহরের লোকরা যে একবারে নেয় না তা কিন্তু নয়, নেয় কিন্তু। না হলে আমরা এবার লিখতে পেরেছি কী করে? আমার মনে হচ্ছে এইটা কোনো সংকট না, সংকট লেখকের নিজের, লেখকের ব্যক্তি জীবন, লিখতে না পারা, তার চাকরি, তার খুন্ডিবৃত্তি। হ্যাঁ, কিন্তু নাগরিক জীবনের কিন্তু একটু দায় আছে যে ওই লেখাগুলো পড়ার আর কি। তারা পড়েও, কিন্তু আমি দোষ দিতে পারবো না। আমরাও কি বিমলকর পড়ি না? আমরাও তো আমাদের সতীর্থ বন্ধুদের লেখা লিখি, পড়ি। সুতরাং এইরকম একটা ব্যাপার, প্রতিবন্ধকতা তো প্রচুর থাকবে, সে কি নাগরিক জীবনের লেখকদের তো প্রচুর আছে। বরং আমাদের একটু আঁকাড়া বলে কিন্তু আমরা একটু নম্বরও বেশি পাই। কিন্তু যারা একেবারে প্রথাগত নাগরিক জীবনের লেখা লেখেন তাদের তো পাঠক হয়তো বেশি, কিন্তু পিএইচডি, তারপর কী সব বলে এমপিল টেম্পিল, সেগুলো তো অনেক কম হয়। সুতরাং এইগুলো মিলেমিশে আছে আর কি। গাছ থাকলে আগাছাও থাকবে, পাঠকও থাকবে, অপাঠিকাও থাকবে, অপাঠকও থাকবে, আবার মেন স্ট্রিম থাকবে, আবার তার পাশাপাশি অন্য স্ট্রিমও থাকবে। সব মিলিয়ে লেখাপড়ার জীবন। আমার মনে হয় এটাতে আমার কোনো ক্ষোভ নেই আর কি। কারণ আমার আরও যারা আগে রয়েছে, নলিনীদা, ভগীরথদা, অমরদা, সৈকতদা, এরা তো লিখে গেছেন। সুতরাং সেই ভয়টা আমি আর পাই না যে সে পাঠক না থাক, লেখাটা তো লেখা হলো, এটা আমার কাজ বলে মনে করি। এই কথা বলে আপনাদের নমস্কার। ধন্যবাদ উৎপলেন্দু, চমৎকার বলেছেন। একটা কথা উনি খুব ভালো বলেছেন যে যে ভাষাটা উঠে আসছে তার আঞ্চলিক জায়গা থেকে, সেইটা কি সমস্যা করে নাগরিক পাঠকদের কাছে? সেটাকে যদি উতরানো যায় তাহলে লেখাই হচ্ছে আসল, লেখাকে দিয়েই এই নাগরিক যাপন সমস্যা এইসবগুলোকে উতরানো যায়। ধন্যবাদ উৎপলেন্দু। আমি এর পরে অনুরোধ করব, আমাদের একদম শেষে বসে আছেন আনসার উদ্দিন। আপনি নদিয়া জেলার কৃষ্ণনগর বা
এই তার চারপাশ থেকে আপনার লেখক জীবন শুরু করেছেন। সম্প্রতি গৌরাখালের কথকথা বলে একটি উপন্যাস, এটা খুব আলোচনার মধ্যে রয়েছে, অনেকের কাছেই শুনছি। সেটা তো উপন্যাস গেল, যে গল্প আপনার মধ্যে এসছে, গল্প নিয়ে আপনি যখন চর্চা করেছেন, আপনার মধ্যে কি কোনো হীনমন্যতা কখনো তৈরি হয়েছে যে আমি কলকাতা শহরের বা শহর কেন্দ্রিক জায়গাটার যে সুযোগ সুবিধে তা থেকে বঞ্চিত হচ্ছি, তার জন্য আমার সমস্যা আছে? একটু খুলে বলুন, আপনি এখানে এসেও বলতে পারেন। নমস্কার সকলকে। জীবনে এই সমস্ত জায়গায় যে আমাকে জায়গা দেওয়া হবে আমি কখনো ভাবিনি, কারণ আমার মূল কাজ হচ্ছে কৃষিকাজ, হাল চালানো করা, মাটি কুপিয়ে ফসল বোনা, ফসল কাটা, কোদাল দিয়ে জমির আলগুলোকে ঘাসমুক্ত করা। এই কাজই আমার। যখন কোদালের মুখ দুমড়ে যেত শক্ত আলে, তখন আমার 10টা নখ কোদাল হয়ে উঠত। কারণ আমরা মাটি খামচে ফসল ফলাই, সেখানেও জীবন আছে, গল্প আছে। কেন লেখেননি আমাদের সাহিত্যিকরা? পূর্বজ গ্রামের কথা লিখেছে, চাষবাসের কথা লিখেছে, কিন্তু চাষবাস যারা করে, ক্ষেত মজুর বা কৃষক, তার জীবন যন্ত্রণার কথা বাংলা সাহিত্যে সেই অর্থে উঠে আসেনি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহেশ নামে একটা ষাঁড়ের কথা লিখেছেন। হইতে পারে ষাঁড় বা বলদ, ষাঁড় বলদের অবশ্য পার্থক্য আছে, সেগুলো আলাদা বিষয়। সৈয়দ মুস্তাফা সিরাজের গগ্ন গল্প পড়েছি, অসাধারণ গল্প। সৈয়দ মুস্তাফা সিরাজ গ্রাম জীবনের অনেক ভেতরে প্রবেশ করেছেন এবং অসাধারণ কিছু গল্প নিয়ে এসেছেন। কিন্তু ক্ষেতমজুর শ্রেণী যারা কোপনি মেরে দলে দলে মাঠে নামে, কিংবা শীত কিংবা বর্ষায়, তাদের কথা সেই অর্থে লেখা হয়নি। আমি লিখেছিলাম জন্মনিশ, সম্প্রতি লিখেছি আবাদের আটকাহন। আবাদের আটকাহন অমিত মুখোপাধ্যায় মহাশয় নন্দনে পড়ি তার একটা বিশাল একটা আলোচনা করেছেন, প্রায় 10-12 পাতা। পুরুষোত্তম সিং সেও অনেকখানি আলোচনা করেছেন, আমি তাতে যাচ্ছি না, নিজের প্রচার নয়। আমি সাহিত্য করতে এসেছি আচমকা। আমি পাঠক ছিলাম, পিওরলি পাঠক। একজন পাঠক যেমন হন আর কি, তিনি লিখবেন না, শুধু পড়বেন। আমি পড়তাম, হাল চালনা ছেড়ে দিয়ে বাড়ি আসতাম, কখন এই জমিটা আমি শেষ করব এবং আমি সেই বইটা শুরু করব, এর জন্য আমি তাড়াতাড়ি দ্রুত কাজ সেরে নিতাম। ছেলেমেয়ে কখন ঘুমাবে, বাবারা তো ছেলেমেয়েদের বলে এই পড় পড়, আমি বলতাম আর আজকে আর পড়তে হবে না, তোদের ঘুম পাচ্ছে। সেই নম্বরটা আমি নেব, নিয়ে আমি লিখতে বসব। এবং সাহিত্য সম্পর্কে প্রচণ্ড সচেতন হয়েই আচমকা আমার লিখতে আসা। আমি যে পর্যন্ত 32 বছর বয়স পর্যন্ত এক নাগাড়ে পড়েছি, সন্ধেবেলা শুরু করেছি, আজানের আগের মুহূর্তে কোনো বই ভালো লেগে গেলে আমি পড়তাম। এবং বাড়ি থেকে 10-12 কিলোমিটার পায়ে হেঁটে আমি যেতাম। ফিরতে ফিরতে অনেকখানি সন্ধ্যে নেমে আসতো এবং কাদা ভরা সেই রাস্তা, যেখানে কোমর তলিয়ে যেত, সেই রাস্তার মধ্যে গরুর গাড়ি ভেঙে পড়ে থাকতো। সে গাড়ি কাদা না শুকানো পর্যন্ত উঠতো না। আমি যে লাইব্রেরি থেকে বই নিয়ে আসতাম, লাইব্রেরিয়ান সাহেব খুব ভালো মানুষ, আমাকে দেখে বাবা বাচ্চা বলে ডেকে নিতেন, বলতেন পা ধো খোকা, ওই তো নদীতে পা ডুবিয়ে ধুয়ে এসো। আমি বললাম স্যার, তো আবার আমাকে কাদায় নামতে হবে, ফিরতে হবে। তা তিনি দয়া পরামর্শ হয়ে আমাকে প্রায় 3 ফুট উচ্চতার বই পরপর সাজিয়ে আমার ঘাড়ে তুলে দিতেন। বললো যাও, এই বই তুমি পড়োগা, তোমার দৈনিক আসতে হবে না, তোমার ভাঙা মাস পেরিয়ে যাবে। তার থেকে ভালো মন্দ সব রকম বই পড়েছি এবং পড়তে পড়তে কী সাহিত্য এটা চেনেছি। আমাদের এখন সমস্যা হচ্ছে যেটা,
আমাদের গ্রাম্য জীবনের কথা, গ্রাম্য ভাষার কথা নাগরিক সমাজকে পৌঁছে দেয়া, এটা কঠিন কাজ। হাল চালনার কতগুলো উপভাষা আছে নিজস্ব ভাষা চাষিদের। বাঁয়ে সামালি, পরপর 3খানা নাঙল হয়তো চলছে, তার মানে বাঁ দিকে সামলাও, বাঁ দিকে একটা ছোট্ট একটা জায়গা পড়ে আছে শিরার মতো, অর্থাৎ বাঁ দিকের ওটা তুমি চাষ দিয়েছো। ওই যে জায়গাটা পড়ে থাকা সরু আজের মতো, ওকে বলে হালটা। কে বুঝবে শহরের পাঠক? এইগুলো তৈরি করা শহরের মানুষকে, নগর জীবনের মানুষকে বোঝানো খুব কঠিন কাজ। এবং এই কঠিন কাজটা আমাদের করতে হয় দুদিকেই। গ্রাম জীবনকে বাঁচাইতে হয়, নাগরিক জীবনকেও আমাদের বোঝাইতে হয়। ব্যাঙের বিয়ে, একটা ছোট্ট কথা বলে আমি শেষ করবো, আছেন অনেকেই, সময় পেরিয়ে যাবে বলতে গেলে। আমি তখন 18-19 বছরের যুবক। তা ব্যাঙের বিয়ে দিয়ে সেবার বর্ষা নেমেছে প্রচুর। যে কাজটা মিলাদ মাহফিল দিয়ে হয়নি, মৌলভী সাহেব পারেননি, প্রচণ্ড খরা, বৃষ্টি নামাইতে পারেননি শ্রাবণ মাসে, ব্যাঙের বিয়ে দিয়ে সমানে 4 দিন 4 রাত বৃষ্টি। এখন বৃষ্টি হলেই নদীতে মাছ হবে, জল খাল দিয়ে নেমে আসবে নদীতে, নদী ভরে গেছে। আমরা সেই মাছ ধরে বাড়ি ফিরছি। তা রাস্তার ধারে ছিল বাসিরন বাবার বাড়ি। বাসিরন বাবা 35 বছরের যুবতী, দুর্ভাগ্যবশত বিবাহ হয়েছে। বাসিরন সন্ধ্যেবেলা রাত হলেই তার ঘরের দুয়ারে কুলের কাঁটা দিয়ে রাখতো, নাই বাবলা গাছের পালা দিয়ে রাখতো, যে উদ্ভট মানুষ যেন তাকে জ্বালাতন না করতে পারে। প্রচুর মাছ হয়েছে। ফিরছি রাতে, বর্ষা চলছে সমানে এবং বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। সেই চমকে দেখলাম বাসিরন বাবার ঘরের যে দুয়ারে কোনো কাঁটা নেই। আশ্চর্য হলাম, থমকে দাঁড়ালাম, দেখি বাসিরন বাবা বলছে, এই বর্ষায় গাং গঙ্গা সব ভেসে যায়, নদীতে হাল বৈঠার ছপ ছপ শব্দ ওঠে, আমার নদীতেও বর্ষা নামে, ভাসে নৌকো একা একা, নদীতে মাঝি নেই, মাল্লা নেই, লগি মারার কেউ নেই গো। নমস্কার। অসাধারণ। এইভাবে গ্রাম জীবনের বৃত্তান্ত নিয়ে উনি লিখে চলেছেন বেশ কিছু অসাধারণ ওনার লেখা। এবং আনসারকে ধন্যবাদ এই জায়গাতেই যে উনি যে কথাটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে আসলে যে কথা আমরা গ্রাম জীবন থেকে লিখছি সেটা শহরের মানুষের কাছে পৌঁছানোটাই চ্যালেঞ্জ। এটা কোনো বড় হীনমন্যতা নয় যে আমি নগরের লোক নই বলে। এই জায়গা থেকে ব্যাপারটা উঠে এসছে তার জীবনে, ফলে আমরা সকলেই খুব উপকৃত হলাম তার এই বক্তব্যে। আমি এরপরে যাওয়ার আগে আমি বলে নিচ্ছি আর একটা কথা, সেটা হচ্ছে যে যারা আজকে এখানে বলছেন তারা সকলেই প্রায় প্রান্তিক মানুষজন, মানে অর্থাৎ শহর কলকাতার বা তার নাগরিক আলোর বাইরের লোক সাধারণভাবে। আমি এরপরে যাকে ডাকছি তিনি তার জীবন আগরতলাতে কেন্দ্রিক এবং ত্রিপুরায় তিনি কাটিয়েছেন বহুদিন। অনেকগুলো ভাষায় অনুবাদ করার ক্ষমতা তার আছে, তার নিজের গল্প চর্চার পাশাপাশি তারও নিজের অনেক গল্প এবং লেখা অন্যান্য অনেকগুলো ভাষাতে অনুবাদ করা হয়েছে। আমি আমার পাশে ডান দিকে শ্যামল ভট্টাচার্যকে অনুরোধ করব অল্প কিছু কথা বলার। নমস্কার। হ্যাঁ, ত্রিপুরায় আমি যখন স্কুলে পড়তাম প্রথম একটা ছড়া লিখে আমি আমার স্কুলের মাস্টারমশাইকে দিয়েছিলাম স্কুলের ম্যাগাজিনে ছাপার জন্য। তো স্কুলের ম্যাগাজিনটা যখন ছাপা হলো, আমার স্কুলের ম্যাগাজিনের নাম ছিল জয় হিন্দ, স্কুলের নাম ছিল নেতাজি সুভাষ বিদ্যানিকেতন। তো আমার ছড়াটা মানে সেখানে ছাপা হয়নি, খুব কষ্ট পেয়েছিলাম। তো স্যারকে গিয়ে জিজ্ঞেস করার সাহসও ছিল না, কিন্তু আমার মনে হয়েছিল যেগুলো ছাপা হয়েছে তার থেকে মনে হচ্ছে আমি একটু ভালোই লিখেছি। যা হোক, তবুও স্যারকে কে জিজ্ঞেস করবে। কিন্তু এর কিছুদিন পর স্যার আমাকে একদিন ডেকে বলল,
চল হেডমাস্টার মশাইয়ের কাছে। তো আমি তো আরও ভয় পাচ্ছিলাম যে হেডমাস্টার মশাইয়ের কাছে গেলে কি হবে। এবার আমাদের সময় জানেন হেডমাস্টার মশাই ব্যাপারটা কীরকম ছিল। হেডমাস্টার মশাইয়ের কাছে নিয়ে যাওয়ার পরে আমাকে বলল যে তোর যে ছড়াটা সন্দেশ পত্রিকায় বেরিয়েছে এটা তুই কিভাবে লিখেছিস। তখন আমার যে বাংলা স্যার যাকে আমি দিয়েছিলাম তিনি বললেন না না ও পাঠায়নি, ও জানে না ব্যাপারটা, ও আমাকে লিখে দিয়েছিল, আমি সেটাকে কপি করে পাঠিয়েছি, কেননা কতগুলো কয়েকটা বানান ভুলও ছিল। তো আমার স্যার সেগুলোকে বানান শুদ্ধ করে দিয়ে সেটা স্যার লিখে পাঠিয়েছেন। বলছে আপনি কি ছন্দের ক্ষেত্রেও আপনি এডিট করেছেন? বল না সেটা করিনি। তো স্যার পাঠিয়েছিল, সেটা সন্দেশ পত্রিকায় ছাপা হয়েছে। তো এই এবং আমাকে 51 টাকা পাঠানো হয়েছিল সন্দেশ পত্রিকা থেকে, এটা পুরস্কারও পেয়েছিল। তো এই যে আমার লেখা শুরু 1979 সালে, এটা আমাকে প্রেরণা দিয়েছিল। আমার মায়ের কাছে একটা গল্প শুনেছিলাম একবার, হঠাৎ করে যখন 11 ক্লাসে পড়ি, তখন 11 বা 12-এ পড়ি, তখন ত্রিপুরায় নতুন ওই বামফ্রন্ট সরকার এসছে। তো ওরা আসার পর কিছু এই ধরনের স্কুল লেভেলে কম্পিটিশন শুরু করেছে। তো সুকান্ত ভট্টাচার্যের চিল কবিতার ভাবানুলম্বনে একটা গল্প লিখতে বলা হলো, রাজ্যভিত্তিক প্রতিযোগিতা। আমাদের স্কুল থেকে, যেহেতু আমি ছড়া লিখেছিলাম, আমাকে মাস্টারমশাই বলল তুই গল্প লেখ। তো হঠাৎ করে আমার মনে হলো, আমি তো সুকান্ত ভট্টাচার্যের চিল কবিতাটাও পড়িনি তার আগে। তা আমি কবিতাটা পড়ে আমার মনে হলো আমার মায়ের বলা একটা কাহিনী তার সঙ্গে মিলে যায়। চিল কবিতা আপনারা সবাই জানেন, আমাদের রাজ্যে একটা পাহাড়ে একজন কাঠুরে একবার জঙ্গলে কাঠ কাটতে গিয়ে সে সোনা পায়, এবং সে দেখে রূপলি কিছু জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে এবং তার মধ্যে সোনা পায়। সেটা তখন ছড়িয়ে গেছিল, মানে আমার মা যে গল্পটা বলেছিল যে কোনো একটা এয়ারক্রাফট যাচ্ছিল সোনা সহকারে, প্লেন যাচ্ছিল, সেটা ক্র্যাশ করেছে ত্রিপুরার পাহাড়ে, সেটা পেয়েছিল। পরে আমি যখন বিমান বাহিনীতে চাকরি করার সময় বুঝতে পেরেছি এটা যে বর্ণনাটা শুনেছিলাম এটা কিন্তু কোনো সোনা বহন করেনি, কারণ তখনকার সময়ে এয়ারক্রাফটের যে মানে ফুয়েল ডিস্ট্রিবিউশন সিস্টেম যেটাকে বলে ম্যাগনেট্রন, যারা ইয়ে নিয়ে মানে অবহিত তাদেরকে বলছি, ফুয়েল ডিস্ট্রিবিউশন সিস্টেম যেটা ছিল সেই ম্যাগনেট্রনটা তখন তৈরি হতো গোল্ড দিয়ে। সেটা প্রায় 1 কেজি 200 গ্রাম মতো ওজন ছিল। তো তখন তো আমি ক্লাস 10 এসব কিছুই জানতাম না, কিন্তু ওই যে কাঠুরে ত্রিপুরী ভদ্রলোক, তিনি সেটা পেয়ে ওখানকার একজন বাঙালি ব্যবসায়ীর কাছে সেটা নিয়ে যায়। সে পিতল বলে কিনে নেয় 80 টাকা দিয়ে। তো ওই লোকটা তো 2-3 দিন মদ টদ খেয়ে শেষ হয়ে গেছে 80 টাকা। কিন্তু ওই হরিমোহন সাহা, সে তার সিনেমা হল হয়, তার লরি হয়, অনেক কিছু হয়, কিন্তু পরবর্তীকালে হরিমোহন সাহার মৃত্যু হয় সিফিলিসে। তো আমি মাকে জিজ্ঞেস করেছিলাম সিফিলিস জিনিসটা কি, মা আমাকে বুঝিয়েছিল। আমার মা নার্স ছিলেন, তো মা ব্যাপারটা বুঝিয়ে বলেছিলেন। আমি তখন 11-12-এ পড়ি। তো আমার মনে হয়েছিল এই গল্পটা যখন শুনেছিলাম, তারপর যখন চিল কবিতার এটা গল্প, আমার হচ্ছে একটা গল্প লিখতে পারি, আমি গল্প লিখেছিলাম সোনার ধস। এইটা রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় ফার্স্ট প্রাইজ পায়। এইভাবে আমি ইম্পেটাস পাই এবং আমি লিখতে শুরু করে দিই। তো কাজেই নাগরিকত্ব আমাকে মানে আমি নাগরিকত্বের হাতছানি পেয়েছি হয়তো, সে কাজে দূরে থেকে আমার অসুবিধা হয়নি। এইভাবেই আমার লেখালেখি শুরু হয়ে যায়। আর তারপর তো বাইরে থাকাটা আমার কাছে কোনো প্রতিবন্ধকতা হয়নি। এই জন্যই হয়নি, আমি বাইরে যেখানে যেখানে ছিলাম আমি চেষ্টা করেছি সেখানকার মানুষকে বাইরে থেকে না দেখে তাদের ভাষাটা শিখে নিয়ে তাদের সঙ্গে মিশতে চেষ্টা করেছি। 4 বছর 5 বছর এক একটা জায়গায় পোস্টিং ছিলাম। তো সেই সময়ের মধ্যে আমি পেশায় যদিও ইঞ্জিনিয়ার, কিন্তু আমি চেষ্টা করেছি সেখানকার ভাষা সিস্টেমেটিক্যালি শিখে নিয়ে আমি তাদের ভাষা থেকেই, মূল থেকেই অনুবাদ করার চেষ্টা করেছি। অনুবাদের মাধ্যমে, অনুবাদ করতে গিয়ে মনে করুন আমার যে প্রথম যেটা গ্রন্থ বেরিয়েছে সেটা মানে 43টা পাঞ্জাবি গল্পের। এখন পর্যন্ত পাঞ্জাবি ভাষার গল্পের এটাই হচ্ছে বৃহত্তম সংকলন
এখন পর্যন্ত। এটা 2001-এ বেরিয়েছিল 43টা গল্পের, কোনো পাঞ্জাবি সংকলনে তাদের 43 জন গল্পকারের গল্প একসঙ্গে নেই। কারণ আমাদের মতোই পাঞ্জাবিতে কোন্দল চলে, অমুক দাদা বলে যে তার চেলা চামুন্ডারা ছাড়া বাকিরা ভালো লেখে না। কাজেই সেই রকম কাজেই তাদের দেখা যায় 20 জন 22 জনের বেশি কোনো সংকলন কেউ করতে পারে না। কিন্তু আমি যেহেতু বাইরে থেকে গেছি, আমি প্রায় 600 গল্প পড়েছি, পড়ে তার থেকে নির্বাচিত আমার পছন্দের, কারো কথা না শুনে আমি 43টা গল্প অনুবাদ করেছি। এবং আজকে জানলে খুশি হবেন যে কলকাতা বিশ্ববিদ্যালয়, যেখানে সেখানে নয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে সেই 43টা থেকে 6টা গল্প পাঠ্য MA ক্লাসে। এটা আমার সাফল্য। তো এই যে ব্যাপারটা, কাজে এটা আমাকে লাভবান করেছে। আমি মানে গল্প লেখার জন্য গল্প লিখি না কোনোদিনই গল্পটা আমার কাছে টাস্ক বলে মনে হয়নি, কারণ আমি তো গল্প লিখে খ্যাতি অর্জন করতে চাইনি। আমি গল্প লিখি যন্ত্রণা থেকে। যখন আমি আমার চলার পথে আমি এত তীরবিদ্ধ হই, এত যন্ত্রণা ক্লিষ্ট হই, বা মানুষের কষ্ট দেখে আমি আর থাকতে পারি না, আমার মনে হয় এটা এই কষ্টের কথাগুলো আমার লিখে ফেলা উচিত, তখন আমি লিখে ফেলি। সেভাবেই আমার লেখা হয়। সেই জন্য আমার লেখা খুব একটা সুখের লেখা নয়। সুখ হয়তো থাকে, কিন্তু আমার লেখাগুলো সেরকম নয়। যারা আমার লেখা সম্পর্কে অবহিত তারা জানেন। আর অনুবাদের কথা তিনি বলছেন, আমার গল্প যে অনুবাদ হয়েছে সেটাও বোধহয় সেই জন্যই হয়েছে যে আমি সেসব ভাষায়, আমি পাঞ্জাবিতে, ডোগরিতে, রাজস্থানীতে নিয়মিত কলাম লিখি সেখানকার খবরের কাগজগুলিতে। আমাদের ইস্টার্ন রিজনে কীরকম লেখালেখি হয় তার আমি চেষ্টা করি তার একটা কম্পারেটিভ স্টাডি করতে। তাদের সমস্ত পত্রপত্রিকা বই, লেটেস্ট বই আমার কাছে নিয়মিত আসে, আমি নিয়মিত তাদের পাঠ করি এবং তাদের সম্পর্কে রিভিউ করি। সেসব জায়গায় আমি রিভিউয়ার হিসেবেই বেশি পরিচিত। কাজেই তারা হয়তো কখনো কখনো মনে করেছে যে এই লোকটাই করছে, বাংলায় কি লিখছে, এত যে আমাদের চুলচেরা বিশ্লেষণ করছে। তখন ওরা আমার কিছু কিছু লেখা হয়তো তাদের ভাষায় অনুবাদ করিয়েছে। তো সেগুলো আমার অনুবাদ হয়ে গেছে বিভিন্ন ভাষায়। একটা উপন্যাস আমার 14টা ভাষায় অনুবাদ হয়েছে, আরেকটা 6টা ভাষায়, আরেকটা 4টে ভাষায় অনুবাদ হয়েছে, আরেকটা উপন্যাস 3টে ভাষায় অনুবাদ হয়েছে, আর বাকিগুলো দুটো ভাষায় অনুবাদ হয়েছে। তো সেগুলো ওই পরিচিতি আমার এই যে বাইরে থাকাটা আমার বরঞ্চ আমি উপকৃত হয়েছি, আমি নানাভাবে উপকৃত হয়েছি এবং আমি একটা প্যান ইন্ডিয়ান লেখক হিসেবে পরিচিতি পেয়েছি। কাজেই বাইরে থাকা নাগরিক কথাটা কিন্তু নয়। নাগরিক বলতে এখানে সাধারণত কলকাতা মহানগর বোঝানো হচ্ছে, আমার আগরতলাও ছোটখাটো নগর। কাজে সেই অর্থে আমি নাগরিক আলোর বাইরে নই। ধন্যবাদ। ধন্যবাদ শ্যামল, চমৎকার বলেছেন। নাগরিক আলোয় থেকেও সেইভাবে কিন্তু নাগরিক, আমি বলবো যে সেই পরিবৃত্তর বাইরে উনি চলে গেছেন অনেকটাই, এবং একটা প্যান ইন্ডিয়ান জায়গা পেয়েছেন, যেটা আমার মনে হয়েছে যে ওর নাগরিক, ওর যে শহর সে তার বাইরে থেকেও অনেক দূরে চলে গিয়ে ওর একটা আশীর্বাদের কাজ করেছে। এরকমই শহর থেকে দূরে আরেক শহরে চলে গিয়ে সেখানে প্রবাসী হয়ে থাকা যদি একটা আশীর্বাদ হয়ে থাকে লেখার কারণে, তাহলে আমি বলবো যারা কলকাতা শহরে একসময় ছিলেন, এখন হয়তো সুদূর চেন্নাইতে আসেন, প্রবাসী হয়ে গেছেন, গল্পকার বাসব দত্তা কদমকে আমি অনুরোধ করব, অল্প কথায় আপনার এইটা কোনো সমস্যা কিনা, বা আদৌ সমস্যা যদি না হয়ে থাকে কীভাবে এটা মোকাবিলা করছেন একটু জানান আমাদের। নমস্কার। আমাকে এই আলোচনায় যোগ্য মনে করার জন্য আমি ধন্য, কারণ বয়সে আমি খুব নবীন নই, তবে লেখক হিসেবে আমি যথেষ্ট নবীন বলেই নিজেকে মনে করি। খুব বেশি হলে বোধহয় 4 কি 4.5 বছর ধরে আমি লেখালেখি শুরু করেছি। হ্যাঁ, আমি নিমগ্ন পাঠক খুব ছোট্ট থেকে, সে বিভিন্ন কারণে সে থাক। তো লেখা শুরু করার পিছনে আমার নিজের এটাই মনে হয়েছে, আমি থেকেছি দেশের বিভিন্ন শহরে, কখনো বিদেশেও হয়তো। তো বর্তমানে চেন্নাইতে আছি গত 14 বছর ধরে। আর আমার এটা একটা নেশা যে আমি যখন যেখানে থাকি সেখানকার ভাষাটা শিখে সেই ভাষায় লোকগুলোর সঙ্গে, স্থানীয় মানুষগুলোর সঙ্গে কমিউনিকেট করা যাকে বলে, বা সংযোগ স্থাপন করা যাকে বলে।
তো এবারে সেগুলো দেখতে দেখতে মনে হয়েছে যখন যে সেই কথাগুলো বলা প্রয়োজন, আমি নিজের লেখায় সেগুলো তুলে আনার চেষ্টা করেছি। আর এক্ষেত্রে যদি হয় নগর জীবন বা নাগরিক জীবনের বাইরে অর্থে কলকাতার বাইরে, হ্যাঁ আমি কলকাতার বাইরে থাকি, তবে হ্যাঁ নগর অর্থে ওই মেট্রো সিটি নাম স্ট্যাম্পটা কলকাতাতেও আছে, চেন্নাইতেও আছে। তো সে অর্থে আমি অবশ্যই নাগরিক জীবনের বাইরে থাকি না। আর লেখালেখির ক্ষেত্রে আমার কোনো বই নেই এখন পর্যন্ত, সুতরাং কোনো প্রকাশকের কাছে আমি এখনও অবধি যাইনি। আমার লেখা লিটল ম্যাগাজিনে এবং ছোটোখাটো দু একটা ম্যাগাজিনে প্রকাশিত হয়। তো আমাকে খুব একটা জোর করে বা কারুর সঙ্গে ওভাবে যোগাযোগ করতে হয়নি। তারাই হয়তো কোথাও আমার একটা লেখা পড়ে আমাকে একটা মেসেঞ্জারে মেসেজ করেছেন, আমি লেখা পাঠিয়েছি, দেখেছি সে লেখাটা বেরিয়েওছে। তো আমার এটা কখনোই মনে হয়নি যে দূরে থাকার জন্য কারুরই হয় এটা, কারণ বিভূতিভূষণ মুখোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায় থেকে শরদিন্দু, এরমভাবে আমরা অজস্র নাম করতে পারি যে যারা বাংলার বাইরে থেকে বাংলায় সাহিত্য চর্চা করেছেন। তো লেখার কোয়ালিটিটাই অবশ্যই কথা। তবে হ্যাঁ, যদি কোনো দিন বই করি তখন বুঝবো বই করার সমস্যা এবং পাঠক কতটা পড়েন। হ্যাঁ, ওই যেটুকু পড়েন সেটুকুর মানুষ যোগাযোগ করেছেন, বলেছেন, যা মন্দ হয় সেটাও বলেছেন, যা ভালো লাগে সেটাও বলেছেন। আর যেখানে থাকি সেখানকার কথা কিছুটা তো উঠে আসে নিশ্চয়ই, সেটাই চেষ্টা করি। তবে হ্যাঁ, আমার একটা বক্তব্য আছে যেটা আমার মনে হয়েছে অসুবিধা দূরে থাকার জন্য। আমি লেখা কিভাবে পাঠাই? আমি লেখা মেইলে পাঠাই, কিন্তু কলকাতাতে এমন কিছু ম্যাগাজিন আছে যারা আবার মেইলে লেখা গ্রহণ করেন না। তারা একদম সেই আদি ধরে রেখে দিয়েছেন, তারা মেইলে লেখা নেবেন না, হয় গিয়ে তাদের দপ্তরে জমা দিতে হবে অথবা তাদেরকে লেখা পোস্ট করে পাঠাতে হবে। সেক্ষেত্রে আমি বলবো, যদি তাঁরা একটু ভাবেন যে কেন মেইলে লেখা নেওয়া যাবে না, সেটার মধ্যে কেন দ্বিতীয় শ্রেণীর নাগরিকের ছাপ থাকে, তো সেটা হলে একটু ভালো লাগবে। এটুকুই আমার বলার। নমস্কার। ধন্যবাদ। এটা কোনো সমস্যা হওয়া উচিত নয়। যিনি দূরে আছেন, এখন আধুনিক প্রযুক্তির যুগে, আজকের যুগে মেলে লেখান কেন নেওয়া হবে না, এটা তো কোনো সমস্যা আরও বাড়িয়ে দিচ্ছে না। একজন যদি মেলে লেখা পাঠান তাহলে অসুবিধে কী আছে? তাকে কপি করে আগেকার পদ্ধতিতে বাই পোস্ট পাঠাতে হবে কেন? তাহলে তো একটা প্রতিবন্ধকতা তৈরি হয়, সেটা দূর হওয়ার দরকার। যারা এখানে পত্রিকা সম্পাদক আছেন তারা শুনলেন বাসব দত্তার এই কথাটা, এটাই তার সমস্যা, দূরে থাকাটা সমস্যা নয়। ধন্যবাদ বাসব দত্তা। আমরা একটু আগে আনসারুদ্দিনের কথা শুনছিলাম, যিনি আবাদের আটকাহন লিখেছেন, একদম মাঠ আঘাতের কথা, যার একটা খানিকটা বৃত্তান্তও আমরা পেয়েছি। সেই বৃত্তান্ত অনুযায়ী তিনি তার কথা বলেছেন। আমার মনে হয় যে এরকম আরেকটি লেখা, ট্যাকের মাঠে মাধবী অপেরা বা ঘাট আঘাটের বৃত্তান্ত, এটাও কিন্তু ওই গ্রাম জীবনের কথা। মুর্শিদাবাদের লালগোলায় থেকে বেড়ে ওঠা এবং সমস্ত যাপনটা সেখানে সেই লালগোলা কেন্দ্রিক জীবনের কথা নিয়ে তার গল্প চর্চায় নাগরিক আলো না পৌঁছনোতে কোনো অসুবিধে তার হচ্ছে কিনা সেই কথা বলুন নিহারুল ইসলাম। নমস্কার। আসলে নাগরিক আলো আমাকে আলোকিত করে না, বরং আমার যে গ্রাম, সেই গ্রামের আলো নগরকে আলোকিত করে। খুব গর্বের সঙ্গে, অহংকারের সঙ্গে বলছি কথাটা, কতটা পারি সেটা পরের ব্যাপার। আমি যে ভূগোলে থাকি তার একদম ধার ঘেঁষে পদ্মা বয়ে গেছে। অনেকে গেছেন এখান থেকে, দেখেছেন। সেই পদ্মা আমাকে আমার মা যেমন লালন পালন করেছেন, সেই পদ্মা আমাকে লালন পালন করে আজকে এই জায়গায় পৌঁছেছে। তো আমি লালগোলায় বসে লেখালেখি শুরু করি। প্রথম গল্প শুনে সাধন চট্টোপাধ্যায় লালগোলায় গেছিলেন, কলকাতায় এসে বলেছিলেন না, লিখেওছিলেন কর্ণিক বলে একটি পত্রিকায়, যে লালগোলা থেকে নিহারুল বলে একজন খুব ভালো লিখছে। সেটা গেল এই 1991 সালের ঘটনা। পরবর্তীকালে সুকান্ত গঙ্গোপাধ্যায় আমার জানলা গল্প পড়ে দুয়েক লোককে ফোন করে, মেসেজ পাঠায়। সুকান্ত গঙ্গোপাধ্যায় নাগরিক আলোর মধ্যে বসে লেখালেখি করেন যিনি। জয়ন্ত দে বর্তমান পত্রিকায়
সম্পাদক ছিলেন বর্তমান সাপ্তাহিকের, লিখে লেখা চেয়ে নিয়েছে ছাপেন। আজকাল পত্রিকায় প্রচেতগুপ্ত, আরও অনেক অনেক পত্রিকা, পরিচয় পত্রিকা, একমাত্র অনুষ্ঠুপ পত্রিকা বাদে, নাম করেই বলছি আমি, আমার কোনো দ্বিধা নেই, বাদ বাকি সবাই আমাকে লেখক বলে স্বীকৃতি দিয়েছেন। কারণ আমি আমার ওই গ্রামের আলোয় আলোকিত করতে পেরেছি বলেই। অনুষ্ঠুপকে পারিনি, কি জানি কেন, সেটা আমার ব্যর্থতা হয়তো। আমি আমার ভূগোল ছাড়া কিছু বুঝি না, জানি না। যা বুঝি না, যা জানি না তা নিয়ে লেখার চেষ্টা একদমই করি না, সেটা আমার মনে হয় পাপ। যেটা জানি, মাত্র 25 বর্গ কিলোমিটার এলাকায় আমার বসবাস, সেখানকার মানুষজনকে জানা, সেই মানুষজন, দুটো নদী, খাল, বিল, পুকুর, প্রচুর বাগান, ইদানিংকালে মাটি চোরদের উৎপাতে বাগানগুলো উৎখাত হয়ে যাচ্ছে, যদিও সে বিষয়ে লেখা একটা করে আসবে, হয়তো আরও বেশি লিখব। তো সেই জায়গা থেকে বসে আমি লেখালেখি চর্চা করি, আর নগরের আলোয় চোখ ঝলসে যায়। আর আমাদের যে গ্রাম, সেই গ্রামের আলোর কি বলবো, চোখ ঝলসায় না, বরং চোখ আরও স্বচ্ছ হয়। তাই আপনাদের কাছে আমার নিবেদন যাই বলুন, গ্রামকে প্রাধান্য দিন, গ্রামের লেখা পড়ুন, দেখুন তার মধ্যে কি আছে। আমি শুধু লিখছি না, আর অনেকেই লিখছেন, আমার থেকে ভালো লিখছেন। সবাইকে আমার শুভেচ্ছা, অভিনন্দন। চমৎকার। আমার নিজের চাকরি জীবনে আমি সরকারি চাকরি করেছি, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিভাগের আধিকারিক ছিলাম। তো আমার একটা সময় কেটেছে মুর্শিদাবাদে, এবং আমি লালগোলাতেও যাতায়াত করেছি প্রচুর। ফলে আমার একটা কোথাও এখন মনে হলো যে এই যে শ্লাঘা বা অহংকারটা, আমার ভূমি সেরা, এর জন্য আরেকবার সকলে আপনারা নিহারুলকে করতালি দিয়ে অভিবাদন দিন, যে এটাই হচ্ছে আজকে আমাদের সেরা কথা, যে আমি নাগরিক আলোয় জন্য বসে নেই, আমার ভূমির আলোটাই আমাকে আলোকিত করে। ধন্যবাদ নিহারুল। আজকে বিকেলে যে আলোচনাটা চলছিল ওই সোশ্যাল সাইটে আত্মপ্রচার ইত্যাদি, তাতে চমৎকার জমে উঠেছিল, আমরা সবাই খুবই করছিলাম। কিন্তু কোথায় সুবিধে কোথায় অসুবিধে এসব নিয়ে আলোচনা করতে করতে একটা জিনিস আমার মনে হয়, যে আমরা যে সোশ্যাল সাইটে বিভিন্ন লেখা টুকটাক পড়ি, সেগুলো যে কোথায় কখন তীরবিদ্ধ করে আমাদের, তার একটা উদাহরণ হচ্ছে, এরকম একটা লেখা আমি পড়েছিলাম, একটি গল্পের কথা, মারাদোনা এবং নিমতিতের বৈদ্যনাথ। আমি মনে করি যে এই গদ্য ভাষা নিয়ে যে গল্প তৈরি হয়েছে এবং যে বিষয়, সেটা কোথায় বাস্তব মায়াবাস্তব মিলিয়ে একটা এমন জায়গায় নিয়ে গেছে, তাকে কিন্তু নাগরিক আলোর জন্য অপেক্ষা করতে হয়নি। মালদা থেকে এসছেন উমা দাস ভট্টাচার্য, আমি তাকে অনুরোধ করব অল্প কথায় আপনার গল্পের লেখার যাপনটা নিয়ে কিছু বলুন। নমস্কার। কথামালা এবং ভাষা ও ভবিষ্যৎকে এই মঞ্চে আমাকে ডাকার জন্য, এখানে যারা মঞ্চে বসে আছেন এবং যারা শুনছেন, সবার জন্যই আমার উষ্ণ অভিনন্দন। নাগরিক আলোর বাইরে গল্প চর্চা, নাগরিক আলো, এই কথাটাতেই আমার একটি দ্বিধা আছে। আলোচনাটা যদিও মালদা পর্যন্ত পৌঁছে গেল অবশেষে, কিন্তু ঘটনাটা হচ্ছে, নাগরিক আলো বলতে আমরা কি চাইছি? কলকাতা এবং বাকি সব, নাকি গঙ্গার এপার ওপার, নাকি আজকের বাংলার ভাষা, পুরনো বাংলা ভাষা? আমি এই জায়গাটা যাচ্ছি না। আমি একটা দিকে শুধু দৃষ্টিপাত করতে চাইছি, যে এখানে যারা আছেন তারা সবাই গল্প চর্চা করেন, ভালো লেখেন, অনেকের সঙ্গে এখানে এসে আলাপ হলো। যারা অনেক দূরে থাকেন, যাদের শুধু ফেসবুকে দেখতাম, হোয়াটসঅ্যাপে দেখতাম বা অন্যভাবে দেখতাম, তাদের সঙ্গে সাক্ষাৎ আলাপ হলো। তো গল্প চর্চা তারা করেন নিজের তাগিদেই, করেন বলেই আজকে এই মঞ্চে আছেন, যারা উপরে অথবা নিচে শ্রোতার আসনে। আমি তাদের নিয়ে আলোচনাটা যাচ্ছি না, আমি অন্য জায়গায় যাচ্ছি। আমি যেখানে থাকি সেখান থেকে 55 কিলোমিটার দূরে ধান ক্ষেত, সর্ষে ক্ষেত সবই আছে, চায়ের দোকান,
সবই আছে, হঠাৎ হঠাৎ করে একটা দুটো দোতলা বাড়ি গজিয়ে উঠেছে, যার দোতলাটা কাঁচের দেয়াল ঘেরা, ভেতর থেকে লেহেঙ্গা উকি মারছে, হাফ জ্যাকেট উকি মারছে, মানে যেগুলো আমরা টিভিতে দেখি বা সোশ্যাল ইয়েতে দেখি। আর একটু এগিয়ে গেলে দেখবেন একটা ছেলে গ্যারাজে চাকা সারাই করছে, তার কাছে কিন্তু চুলের ছাঁটে বিরাট কোহলির ছাঁটটা পৌঁছে গেছে, ক্রু ছাঁট পৌঁছে গেছে, দাড়ি পৌঁছে গেছে। তো এগুলো তো সব নাগরিক আলোবাহিত। এত কিছু পৌঁছে যাচ্ছে, খাবার দাবার থেকে শুরু করে। ওখানে একটা গন্ডক গ্রামের মধ্যে বাঁক ফিরতে আপনি দেখতে পাবেন যে আর্সেলানের বিরিয়ানি, বানানটা ভুল হতে পারে কিন্তু আর্সেলানের বিরিয়ানি। তো এগুলো সবই নাগরিক কথা তো, বা নাগরিক টেস্ট বা নাগরিক আলো। গল্পের ক্ষেত্রে কিন্তু এগুলো নেই। আমরা যারা চর্চা করছি বা যারা এখানে গল্প লিখছি, আমি তাদেরকে জড়াচ্ছি না এর মধ্যে, কারণ তারা নিজস্ব চেষ্টায় একটা জায়গায় আছেন, গল্প চর্চা করেন, আমি জানি। আমি বলছি সেই ছেলেটা, যে ছেলেটাকে পড়ানো হচ্ছিল গ্রেপস আর সাওয়ার, সে ছেলেটা বারবার গ্রেপস আর সাওয়ার বলতে তার ঠাকুমা হঠাৎ বলে গ্রেপস মানে বুঝলি না, গ্রেপস মানে আঙুর। তার বাবা লাফিয়ে এসেছিল, এসে বলেছিল গ্রেপস মানে গ্রেপস, গ্রেপস মানে আঙুর নয়। তো তার ঠাকুমা তাকাতেই তার বাবা বলেছিল গ্রেপসটাই চলবে, আঙুর জেনে গেলে আর ওর ইংলিশ মিডিয়ামে চলা হবে না। কথাটা এইখানে দাঁড়িয়েছে। সেই ছেলেটা সুইমিংয়ের জন্য সময় আছে, ক্রিকেটের জন্য সময় আছে, গল্প চর্চার জন্য নেই। আমি এই পাঠকদের কথা বলছি যারা পাঠক হবে। 27 বছর বয়সে হঠাৎ করে গল্প পড়ে বিরাট পাঠক হয়ে গেছি, দৃষ্টান্ত কম আছে নিশ্চয়ই, আমি জানি না, অথবা 2-1 আছেন। তো ছোট থেকে যে চর্চাটা, সেটা হতো কোথায়? বাচ্চাদের মধ্যে। আমাদের বেশিরভাগ বাড়িতে 10টা 5টা থাকে না, বেশিরভাগ মানুষ ছেলেমেয়েরা স্কুলে যায়, মাঝখানে যে অনন্ত সময়, সেখানে কোনো পত্রিকা রাখা থাকে না, কোনো বই রাখা থাকে না। সবচেয়ে বড় কথা, গল্প বলার জন্য যারা ছিল তারা নেই, তারা আজ ওভারবার্ডেন সংসারে। গল্প চর্চাটা এখানে থেমে যাচ্ছে। আরেকটা জায়গা ছিল লাইব্রেরি, ডিস্ট্রিক্ট লাইব্রেরি। দেখবেন আমি যেখান থেকে এসেছি, অন্তত ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে 7 বছর ধরে কম্পিউটারে ক্যাটালগ তৈরি হচ্ছে না। তো পাঠক যাবে, হ্যাঁ পাঠক যায়, আমি আপনাকে বলবো প্রতিদিন 90 থেকে 100 জন যায়, তাদের সই করতে হয়। তারা কারা? কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য তারা বই দেখে, নেয়। এটা প্রয়োজন, খুব প্রয়োজন। আমি জানি এটা দরকার আছে এবং এগুলো সাপ্লাই দেওয়ার দরকার আছে। কিন্তু 4টে বা 5টে ছেলে, 4টা বা 5টা লোক বা 2-1 জন ভদ্রমহিলা ঘাড়ে একটা ঝোলা নিয়ে তারা যান, একটা বই খোঁজেন, সঙ্গে সঙ্গে বলা হয় ভিতরে ঘরে চলে যান। প্রাগৈতিহাসিক যুগের র্যাক ডিস্ট্রিক্ট আলমারিতে যে বইগুলো, সেই বইগুলো হাত দিতে পারবেন না, আপনাকে ঝাড়তে হবে। সেখান থেকে টিমটিমে লাইটের আলোয়, বৃদ্ধরা বই খুঁজে পায় না, বাচ্চারা তো আগ্রহ হারাবেই। সুতরাং কম্পিটিটিভ এক্সামিনেশনে বইখানে বেশি। আমি বলছি চর্চার কথা। চর্চা মানে আমাদের যারা লিখি তাদের চর্চার কথা আমি বলছি না, যারা চর্চা শুরু করবে যেখান থেকে, তাদের কথা আমি বলছি। ডিস্ট্রিক্ট লাইব্রেরি, আমি যেখানে থাকি সেখান থেকে 90 কিলোমিটার দূরে বিধুশেখর শাস্ত্রী, তার নামে একটা লাইব্রেরি আছে। আপনার নামটা জানেন তার, আমি বিশ্বাস করি আপনারা সবাই জানেন। তিনি একটা ধর্মস্তম্ভ করেছিলেন, সেই ধর্মস্তম্ভের গায়ে উপনিষদের বাণী লেখা ছিল এবং সেটা সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ধর্মস্তম্ভটা ডিজাইন করেছিলেন নন্দলাল বসু। কোনো এক কস্মিনকালে তার চারদিকে গ্রিল দেওয়া ছিল। আমি করোনার সময় যখন ওখানে নিয়মিত যেতাম, আমাকে যেতে হচ্ছিল, আমি দেখেছিলাম তার পাশে 2টো মন্দির সুন্দর সুন্দরভাবে গড়ে উঠলো, লাইটে লাইটে ঝকঝকে গেল। শুধু শাস্ত্রী মশাইয়ের ধর্মস্থান, তার রেলিংয়ের গায়ে কাঁথা মেলা হয় পাড়ার লোকের। চর্চাটা, আমি বারবার বলছি চর্চাটা। আমার আপনার বই পড়ার কথা বলছি না, আমি বলছি যাদের দিয়ে বই পড়া শুরু হবে তাদেরকে আমরা সেখানে নিয়ে যেতে পারছি। বক্তব্য দীর্ঘ হয়ে যাচ্ছে। পার্বতী বাবু বেঁচে থাকলে আজকে বয়স হতো মোটামুটি 100 বছর। আমি যখন ক্লাস 4, 5, 6, 7 তিনি আমাদের বাড়িতে আসতেন। মানে আমাদের বাড়িতে যেই পড়াশোনা শিখবে পার্বতী বাবু তাকেই পড়াতেন। বাঁশবাড়ি স্কুলের মাস্টারমশাই, সুব্রত ছেলে, মালদার ছেলে, কমলদা রাজের স্কুলের নাম শুনেছে। তো পুতনা রাক্ষসী থেকে শুরু করে রামায়ণ, মহাভারত, আমি সত্যি বলছি বই আকারে কোনোদিন পড়িনি। পার্বতী বাবুর
আমাদের বাড়িতে এসে আমার ভাই এবং বোনকে তার কাজ ছিল বিভিন্ন গল্পের বই থেকে গল্প পড়ানো, তার মধ্যে পুরাণ টুরাণ সবই থাকতো। তিনি বাধ্য হয়ে তখন শুকতারা, সেই শুকতারাতে বেরোতো, আপনাদের মনে আছে কিনা জানি না, সোনার ঘণ্টা, অদৃশ দেবের একটা গল্প ধারাবাহিক। আমাদের চাপে পড়ে উনি দাগ দিয়ে যেতেন, মানে ওটাই হচ্ছে আমাদের হোমওয়ার্ক, অঙ্ক নয়, ইতিহাস নয়, ভূগোল নয়, চর্চাটা। আমি আবার বলছি, নাগরিক আলো সর্বত্র, বিরিয়ানি থেকে শুরু করে বিরাট কোহলির চুলের ছাঁদে সব জায়গায় আছে, কিন্তু নাগরিক আলো আসলে পার্বতী বাবুদের হাতে। সেই নাগরিক আলোটাই আমাদের দরকার, যিনি হাতে নিয়ে ঘুরে বেড়াবেন। কোনো ডিজিটাল মিডিয়া নয়। ডিজিটাল মিডিয়ার প্রসঙ্গে উনি বলছিলেন, খুব খাঁটি কথা বলেছেন, আমি যাচ্ছি না। সোমশঙ্কর সিংহ কিছুদিন আগে মারা গেলেন, মালদার লোক, বিশিষ্ট শিক্ষাবিদ। সুকুমার রায়ের আবোল তাবোল নিজের গাঁটের কড়ি খরচা করে বিভিন্ন জায়গায় বিতরণ করলেন ছেলে মেয়েদের পড়ানোর জন্য। এই 2023 সালে বা 24 সালে, সালটি মনে পড়ছে না। সেই আবোল তাবোল কেউ নিয়ে পড়েছে কিনা কোনো লাইব্রেরি থেকে বা স্কুল থেকে আমার জানা নেই। আমার অন্তত মনে আছে, আমি যখন পড়তাম মালদা রামকৃষ্ণ মিশনে, আমাদের মঙ্গলবার করে শেষ পিরিয়ড আমার মনে আছে, ওটা 7ম পিরিয়ড, লাইব্রেরি ক্লাস হতো। আমি কিছুদিন আগে রিইউনিয়নে গিয়েছিলাম, বিল্ডিংটা পাল্টে গেছে, বিল্ডিং নেই, লাইব্রেরিও নেই, বইগুলো কোথায় আছে কেউ জানে না। আবারও বলছি, যারা লিখি কলকাতা মালদা তাদের ব্যাপার নয়, সেটা সমস্যাই নয়। যে যেখানে আছি সেখানে চর্চার ব্যাপারটা যদি আমরা না নিতে পারি, পার্বতীবাবু না হয়ে উঠতে পারি, গল্প চর্চার সমস্যা থাকবেই। আর একটা কথা, যারা দূরে থাকে বা কাছে থাকে তাদের ব্যাপারও নয়, নতুন যে ছেলেমেয়েরা লিখছে তারা যে বিভিন্ন অ্যাক্সেসে আকৃষ্ট হয়ে পড়েছে, রিলস, ওটিটি বা অন্য কিছুতে, তার কারণ আছে। প্রকাশকদের ভাবতে হবে, সম্পাদকদের ভাবতে হবে। যদি বাইন্ডারের জন্য 1 টাকা থাকে, ভ্যানুয়ালের জন্য 1 টাকা থাকে, ডিটিভি প্রিন্টিং যিনি করছেন তার জন্য 1 টাকা থাকে, তাহলে লেখকদের জন্য প্লিজ 50 পয়সা রাখুন, না হলে ওদেরকে বলতে পারবো না। ধন্যবাদ, অসাধারণ বলেছেন উমা দাস। পরবর্তী প্রজন্মের দিকে ইঙ্গিত করেছেন, চর্চাটাই আসল, নাগরিক আলো আসবেই, আমাদের ঘিরে ফেলবে, ক্রমশ গ্রাম আর গ্রাম থাকবে না। কিন্তু চর্চা যদি এমন একটা জায়গায় আমরা পরবর্তী প্রজন্মকে নিয়ে যেতে পারি চর্চার দিক দিয়ে, তাহলে হয়তো আমাদের লেখালেখির সমস্ত ব্যাপারটাই বাঁচবে। আমরা এতক্ষণ অনেক কথাই বলছিলাম, আমাদের হাতে যে সময়টা দেয়া হয়েছিল 75 মিনিট, মানে 1 ঘন্টা 15 মিনিট, আমরা মঞ্চটা পেয়েছি 6:42-43 নাগাদ, সেই হিসেবে প্রায় 7টায় আমাদের শেষ করার কথা, কিন্তু এখন 6:30 বেজেছে। আরও 2জন বক্তা আছে আমার, আমরা অনেক কথাই শুনছিলাম। জার কাটা বলে একটা উপন্যাস, তার লেখক মুর্শিদ এম, কলকাতা এবং তার আশপাশের মানুষ, তিনি কিভাবে দেখছেন নিজের চর্চাকে। আমাদের এই পরিসরে এতক্ষণ ধরে যে আলোচনা উঠে এলো, তার বাইরে যদি কিছু মনে করেন বলার আছে আপনি বলুন। শেষের দিকে বলতে গেলে একটু অসুবিধা হয়, তো এর বাইরে বলার সেটা হচ্ছে যে আমার একটা মজার ঘটনা আছে। সেটা হচ্ছে যে যখন আমি মানে গ্রামে থাকতাম আর কি, মানে জলা জমি এবং চাষের জমি, আমি তো কৃষক পরিবারের সন্তান, এবং আমি যেখানে মানুষ হয়েছে আমার দাদু মামা তারাও চাষি ছিলেন। তো এই দুটোই জায়গা ছিল গ্রাম। তো আমি তখন কি করলাম, যখন লিখতে শুরু করি, কীভাবে শুরু করেছি সে আর বলে দরকার নেই। তো তখন কি হলো, আমি নাগরিক লেখা লিখতাম, অর্থাৎ যে লেখা সবাই লেখে আর কি, তাদের দেখে উদ্বুদ্ধ হওয়া, ফলে সেইরকম লেখা শুরু হতো। সেই লেখাগুলো ছাপা হতো বড় বড় কাগজে। তারপরে আমাকে শ্যামলদা বললেন, সব তুই কি করছিস, তোর নিজের লেখা লেখ, তুই যে জীবনকে চিনিস না, দেখিস না, এগুলো লিখছিস কেন? তখন আমার একটা হলো যে তাই তো, আমি তো আমার চারপাশের জীবনকে ভালোভাবে ধরতে পারিনি বা ধরা উচিত। তখন আমার লেখা অন্যরকম হয়ে গেল আর কি। লেখাটা তখন আমি আমার পারিপার্শ্ব নিয়ে লিখতে শুরু করলাম, এবং তখন দেখলাম যে আর কেউ ছাপে না, সে আর এক যন্ত্রণা হলো। কিন্তু তারপরে আবার কিছুদিন পর বেশ ধৈর্য ধরার পর দেখলাম যে না, সেই সব ছাপার লোক আছে, এবং সেই সব লেখাগুলো উদ্বুদ্ধ করলো। আজকে যারা মঞ্চে বসে আছে, অন্তত 2জনকে চিনি আমি, 2জনের নাম আপনারা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন। একজন হচ্ছেন সৈকত রক্ষিত, একজন হচ্ছেন নলিনী বেরা, ভগীরথ মিশ্র। এদের সুবুদ্ধি বলুন বা দুর্বুদ্ধি বলুন, এদের লেখার আমাকে খুব করলো যে
এরম লিখে তারা যদি লিখতে পারেন তাহলে আমি পারবো না কেন? কোথায় ছাপা হচ্ছে, কে ছাপছে কি না, আলো পড়ছে কি না, এগুলো তারা দেখেননি যখন আমার দেখার কোনো বিষয় নয়। বরং আমি আমার লেখাটা মন দিয়ে লিখি, এটাই শ্যামলদা বলতেন, শ্যামল গঙ্গোপাধ্যায়, যে তুই তোর লেখাটা মন দিয়ে লেখ। এবং আমার সৌভাগ্য যে শ্যামলদা আমার যে লেখাটার কথা বললেন এটা গল্পের নাম, জারকাটা কোনো উপন্যাস নয়, এটা একটা গল্প। এবং সেই গল্প শ্যামলদা নিজে হাতে কেটে দিয়ে দিয়ে শব্দগুলো বসিয়েছিলেন। এক জায়গায় লিখেছিলাম যে সঞ্চয়, খিদের সঞ্চয় লিখেছিলাম, বললো এটা খুদকুড়ো করে দে। তো এখনও গায়ে কাঁটা দেয় শুনলে যে কিভাবে তিনি শিখিয়েছিলেন। তো তার প্রশ্রয় পেয়েছিলাম, তার স্নেহ পেয়েছিলাম। তো তখন দেখলাম ছাপে না। তারপর যখন এরা আমার চারপাশে রইলেন, তখন তাদের লেখা যখন পড়ি, অক্ষয়িনী পড়ছি, ওঠরে পুতা জাগরে পুতা পড়ছি, তখন মনে হচ্ছে এই লেখাগুলো তো মানে আরও কঠিন, এসব কারা ছাপবে, কারা পড়বে? তো এরা যদি সাহস দেখান, সৈকতদা এই সাহস দেখাচ্ছেন, নলিনীদা এই সাহস দেখাচ্ছেন, ভগীরথদার লেবারন বাদ্যিকর পড়ছি, বাপরে এসব সাংঘাতিক ব্যাপার, তাহলে আমি তো কোথাকার কে হরিদাস। সুতরাং আমি ওটা লিখতে শুরু করলাম। এবং তারপরে দেখা গেল যে হ্যাঁ, সে পাঠকও আছেন এবং তারা সাদরে আমাকে করলেন। এবং এখনও পর্যন্ত এটা আত্মপরিচয় বা আত্মপ্রচার বা অহংকার নয়, তবে হ্যাঁ, লেখকদের অহংকার তো থাকেই। এখনও কেউ লেখা যদি চান পত্রিকার জন্যে, আমি বেশ সময় নিয়ে তাড়িয়ে তাড়িয়ে দেখি যে তার উদ্দেশ্যটা কী। এবং বিশ্বাস করুন, আমি কোনো লেখা তৈরি করে রাখি না। আমার কোনো লেখা কেউ চাইলে আমি দিতে পারবো না 1 সপ্তাহের মধ্যে, অন্তত 15 দিন 1 মাস তাকে সময় দিই। তারপরে যদি দেখি যে তার আমার প্রতি সত্যি, আমার লেখার প্রতি তার দরদ আছে, তারপরে তাকে লেখা দেওয়ার ভাবনা ভাবি, তারপরে লিখি। তো এইভাবেই এগোচ্ছে আর কি। তো আলোকিত যেটা সবাই বলেন যে আমি তো এখন যেখানে থাকি সেটা তো আলোকিত অঞ্চল, বরং সেটাতে বিপদ হয়েছে আমার এলাকার কেউ আমাকে চেনে না, এটা সুবিধা হয়েছে। তো আমি তো কলকাতার পাশে থাকি, কিন্তু কলকাতায় কোনো লেখা তো কেউ নেয় না, এখন তো কলকাতার বাইরেই সব লেখা ছাপা হয়। তো সুতরাং আলোকিত শহর বা নগর কেন্দ্রিক হলে আলোকিত হবে এরকম ব্যাপার নয়। মূল ব্যাপার হলো কে কী লিখছে এবং কে সৎভাবে লেখাটাকে পৌঁছে দিচ্ছে পাঠকের কাছে, এটাই হলো ব্যাপার। আর সময় নেব না, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ মুর্শিদ। একটা ছোট্ট ভুল আমি করে ফেলেছি, জারকাটা আসলে গল্পই, কোনো উপন্যাস নয়। যাই হোক, আমরা শেষের দিকে চলে এসেছি একদমই। আমাদের এতক্ষণ যে আলোচনাটা হলো, সেই আলোচনাটায় প্রত্যেকে নিজের নিজের জায়গা থেকে এত পরিষ্কার করেছে নিজের অবস্থান, লেখালেখি চর্চার জায়গাটা, যে আমার মনে হয় যে কোথাও একটা আমরা আজকে কিছু একটা উপলব্ধিতে পৌঁছতে পারলাম। তো আমাদের আজকের এই অনুষ্ঠানের শেষ যাকে বলবো, তার কোনো পরিচিতি আমি দেবো না, আপনারা নিজেরাই তার পরিচিতি রাখবেন। এবং এই যে জঙ্গলমহলের মানুষ হিসেবে উনি, তার যে যাপন, তার যে জীবন, সেইখান থেকে সমস্ত লেখা এবং তার লেখার ভাষা উঠে এসছে। কি গল্প, কি উপন্যাস। নলিনীদা আমাদের শেষ বক্তা, নলিনী বেরা, আসুন। একটু ঠাকুর নাম করি, দাঁড়িয়েই বলি। হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। মঞ্চে একদিকে আমার আনসারুদ্দিন, মুর্শেদ, নিহারুল, শ্যামল, আর সঞ্চালক আমাদের প্রবুদ্ধ তো আছেই, আমাদের উৎপলেন্দু মণ্ডল, একেবারে ওকে ছেলেবেলা থেকে চিনি, উৎপলেন্দু। আর বাসব দত্ত আমি নতুন দেখলাম ওকে, আর উমা তোষ ভট্টাচার্য, আচ্ছা 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 উমা দাস, আর আমার বন্ধু সৈকত রক্ষিত, এবং সভাঘরে যারা আছেন আমার অত্যন্ত আপনজন, প্রত্যেকের মুখ আমি চিনি, নামও জানি। সুতরাং সবাইকেই আমার আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা। নাগরিক আলোয় গল্প লেখার যেটা অসুবিধার কথা আলোচনার আজকের শিরোনাম, তা আমি সত্যি সত্যি একেবারেই জঙ্গলমহলের মানুষ, তবে জঙ্গলি নই, জঙ্গলমহলের মানুষ বটে, কিন্তু জঙ্গলি নই। তো
আমার প্রথম জীবনে খুব একটা এই নাগরিক আলোর ছটা আমার গায়ে লেগেছিল এবং খুব আতঙ্কিত হয়েছিলাম। সেইটা দিয়ে প্রথমে বলি যে আমার মা একবার, তখন আমরা সিনেমা বা বায়োস্কোপ এসব কিছুই দেখিনি, তা আমাদের খুব দূরতম অঞ্চলে একটা রাজবাড়ি ছিল, প্রহরাজ রাজবাড়ি, বেলিয়াবড়া বলে একটা জায়গাতে। সেখানের একটা রাজটাঁড় ছিল। সেই রাজটাঁড়ে আমরা খবর পেয়েছিলাম যে ডায়নামো ফিট করে টকি দেখানো হচ্ছে। সিনেমা তো বলতো না তখন, টকি বলতো, টকি দেখানো হতো। তা মায়ের খুব শখ হয়েছিল যে একটা টকি দেখবে। আমি তো দেখিনি তখন, ছেলেবেলাই আমার। এবারে আমাদের ওই দুস্তর পথটা অতিক্রম করতে হতো গোশকটে, মানে গরুর গাড়িতে। এবারে অনেক দূরের পথ, গরুর গাড়িতে খড় বেছানো হলো, একটু গদির মতো করা হলো যাতে অত দূরে যাওয়ার পথটা সুগম হয়। তা আমরা যখন রাজটাঁড়ে, ওটা রাজটাঁড় ছিল, শীত পড়ে গেছে সেই সময়টাতে, রাস মেলাতে ওই টকি দেখানো হচ্ছিল। আমরা যখন পৌঁছলাম, লাল নীল কাগজের টিকিট বিক্রি হতো। পয়সার কথা বলছি না, কিন্তু ওই লাল নীল টিকিট সংগ্রহ করা হয়েছিল। সংগ্রহ করার পর যথারীতি আমরা যখন পৌঁছলাম, মা আর আমি, আমরা খুবই মানে উৎকণ্ঠিত, কী করে সিনেমাতে নয় টকি দেখব। টিকিট কেটে মা বলল, একদম মঞ্চের কাছাকাছি বস, তাহলে ভালো দেখতে পাবি। তো যথারীতি আমি তো কিছুই জানি না, মাও জানেন না, ফলে আমরা মঞ্চের খুব কাছাকাছি বসলাম। মঞ্চের কাছাকাছি বসে ডায়নামো তখনও সারানো হচ্ছে, মেরামতি হচ্ছে, হবে কি হবে না ঠিক নয়। মা বারে বারেই তাড়া দিচ্ছেন যে চল এবারে ফিরে যায়। তো ডায়নামো ঠিক হলো, টকি দেখা শুরু হলো। পালা ছিল বেহুলা আর লক্ষিন্দর। আমরা খুব কাছে বসেছি। সিনেমা যথারীতি শুরু হয়েছে, খুব মন দিয়ে মাও দেখছেন, আমিও দেখছি। হঠাৎ মঞ্চে কিলবিল করে অজস্র সাপ, কিলবিল করে অজস্র সাপ যখন চলে এলো, মা তো চিৎকার করে উঠেছে যে মানে উনি ভেবেছেন এটা সত্যিকারের সাপ। ফলে মঞ্চ থেকে নেমে এলো বলে মা চিৎকার করছে, সত্যি সত্যি, মানে শাড়ি টাড়ি ঝেড়ে একেবারে চিৎকার জুড়ে দিয়েছেন। আর যে তৎকালীন মানে নাগরিক আলোয় আলোকিত মানুষজন যারা টকি দেখতে এসেছিল সেখানে, তারা তো চিৎকার শুরু করে দিল, কোত্থেকে জঙ্গলি লোক এসছে রে বাবা, সত্যি সত্যি। তখন আমাদের জঙ্গলি বলা হয়েছিল। তারপর মাকে বোঝালাম যে তো আসল সাপ নয়, এগুলো টকির সাপ। ফলে তুমি এত ভয় পাচ্ছ কেন? মা আর কিছুতেই সিনেমা দেখবেন না। সে তো সিনেমা দেখলেন না, কিন্তু যখন ওই গরুর গাড়িতে খড় বেছানো আরাম করে যাওয়ার জন্য যেটা, তো মা বললেন এগুলো তুলে ফেলে। আমি বললাম এগুলো তুলে ফেলতে হবে কেন? না, এর ভেতরেও তো সাপ ঢুকে থাকতে পারে। সত্যি সত্যি ওই খড় সব ফেলে দিতে হয়েছিল। এবং আমরা ওই কাঠখোট্টা গরুর গাড়িতে চড়ে বাড়ি ফিরেছিলাম। পরের দিন সকাল হয়ে গেছিল এবং তারপরেই তার ধুম জ্বর শুরু হয়েছিল। তখন আমরা সত্যি সত্যি এই শহরের আলোকিত মানুষজনের জন্য আমরা আতঙ্কিত হয়েও ছিলাম, এটা ঠিক। আমার পাশেই বসে আছেন আনসারউদ্দিন, তার এবারের বইটা আমাদের আটকাহন আমাকেই উৎসর্গ করা। ও যেমন লাঙল ধরেছে, আমিও লাঙল ধরেছি। লাঙল ধরে এই সময়টাতে ভুট্টার চাষ হতো, বৈশাখ মাসের ঠিক আগে আগে। লাঙলের বোঁটা চেপে ধরেছি, বলদ চলছে, আর বাবা পেছনে ভুট্টার দানা ফেলতে ফেলতে আসছে। এই আমাদের আটকাহন সত্যি সত্যি ওর চাষাবাদের জীবনটাকেই আমাদের বাংলা সাহিত্যে তুলে নিয়ে এসছে। ও শরৎচন্দ্রের ষাঁড় নিয়ে একটা কথা বলেছে। ষাঁড় সাধারণত আমরা গ্রামাঞ্চলে ষাঁড় কাকে বলি? ধর্মের ষাঁড়। বলদকে আমরা কিন্তু ষাঁড় বলি না। যখন বাছুর থাকে, ওগুলো মানে ছোট অবস্থায় থাকে, তখন তাদের অন্ডকোষ ছেদ করা হয়
হালের গরু বানানোর জন্য অন্ডকোষ ছেদ করা হয়। আমাদের একদম পোষা একজন সৃষ্টিধর আগুয়ান বলে একটা ডোম থাকতো, সে এসে কেটে তার মধ্যে হলুদ জল ছিটিয়ে দিত, মানে শুদ্ধি করে দিত আর কি। কিন্তু অন্ডকোষটা বের করে নিয়ে যেত এবং সেটা তার সেই দিনের আহারের ব্যঞ্জন হতো। বেশ আরাম করেই খেত, তার সঙ্গে চাল ডালও দেওয়া হতো। তো সেটাকে হেলে গরু বলা হতো। কিন্তু ষাঁড় যেটা ধর্মের ষাঁড়, ও কিন্তু কখনো লাঙ্গল টানে না, ওকে শিবের উদ্দেশ্যে, শিবের বাহন হিসেবে ওকে ছেড়ে দিত, ও যত্রতত্র ঘুরে বেড়াতো। কিন্তু মহেশের ষাঁড় দড়িতে বাঁধা থাকতো, ও কিন্তু ধর্মের ষাঁড় নয়, ও আবাদের ষাঁড়। এটা সুকুমার সেনও ভুল করেছেন। সুকুমার সেন এই নিয়ে তির্যক একটা প্রবাদ আছে, আড়ের নেই বেরিয়ে আসে আর ষাঁড়ের নেই দড়ি। সত্যি সত্যি সুকুমার সেন তির্যক এটা দুর্নাম করেছেন যে শরৎচন্দ্র ষাঁড় দেখেননি, এবং হাইল্ডিং চাষ তখন ছিল না হয়তো, কিন্তু ওই বসন্ত শেষে তিনি চাষাবাদের পর্ব দেখিয়েছেন। ফলে এই বাংলা একাডেমিতেও বলেছিল, এখানেও প্রসঙ্গটা তুলেছে, ও যথার্থ চাষি বটে। তো যাই হোক, যেটা বলতে চাইছিলাম যে আমাদের জীবনে একটা প্রান্তিকতা আর একটা কেন্দ্রিকতা তো থাকেই। কেন্দ্রে যারা থাকেন তারা যথেষ্ট আলোকিত, যথেষ্ট আলোক প্রাপ্তও বটেন, আর যারা প্রান্তে থাকেন তাদের মধ্যে কম আলো, অর্থাৎ আলো তেমন পড়ে না। কিন্তু এই ক্ষেত্রে, বিশেষ করে সাহিত্যের ক্ষেত্রে, বাংলা সাহিত্যে যারা প্রান্তিকে বসবাস করেন, প্রান্ত জন হিসেবে বসবাস করেন, তাদের অনেকটাই সুবিধে এই কারণে তারা যে লেখালেখির বিষয় আশয়, সেগুলো এত জন্মসূত্রে বা মানে বসবাস সূত্রে পেয়ে যান, যেটা হয়তো শহুরে মানুষজন পান না, শহুরে সাহিত্যিকেরা পান না। অনেক সময় তারা লেখালেখির জন্য এই সার্ভে করে বেড়ান, হয়তো বিভিন্ন গ্রামাঞ্চলগুলোতে সার্ভে করে বেড়ান। সুতরাং এই প্রান্তিকতা নিয়ে আমার কোনো খেদ নেই, প্রান্তিকতা জীবন। তবে একটা সময় যখন লেখালেখির আমার প্রথম লেখাটি বলি প্রসঙ্গক্রমে, যে আমি প্রথম তখন গ্রামাঞ্চলেই থাকতাম, এই দূর দেশের কোনো লেখাপড়া বা আমার সেই অঞ্চলেও লেখাপড়ার কোনো চল ছিল না। কিন্তু আমি একটা আমার বাবাকে অবলম্বন করে এবং মাকে অবলম্বন করে একটা ঠিক মুসাবিদা করার মতো একটা গল্প লিখেছিলাম। সেই কাগজটাও এখন আমি যত্নে রেখে দিয়েছি, এবং সেই কাগজটার এমন মানে এখন এতদিনে এতটাই দুর্দশা প্রাপ্ত হয়েছে যে সেটাতে কোনো দিন যে একটা গল্প লেখা হয়েছিল, এবং যে গল্পটা প্রথমেই দেশ পত্রিকায় বেরিয়েছিল, এটা আমি ভাবতে পারিনি। প্রথমত গল্পটা আমি পাঠিয়ে দিয়েছিলাম ওই রকম একটা মুসাবিদা করার মতো। এবারে তখন দেশ পত্রিকার সম্পাদনার দায়িত্বে ছিলেন আমাদের শ্রদ্ধেয় লেখক বিমল কর। তিনি সেই লেখাটা পড়েই, এবং আমি তখন কর্মসূত্রে সুতাহাটাতে এসেছি, WBCS পাস করার পরে প্রবেশনার হিসেবে হলদিয়ার সুতাহাটাতে আমার পোস্টেড ছিল। তা সেই সময় আমি লেখাটা আবল তাবল করে পাঠিয়ে দিয়েছিলাম বাই পোস্ট। এবারে তখন শ্যামলকান্তি দাস ও জন্মসূত্রেই সুতাহাটা মানুষ, তখন সে কিন্তু আনন্দবাজারে চাকরি টাকরি পায়নি, কিন্তু মানে যাতায়াতটা ছিল আর কি। সে এসে বললো, নলিনদা আপনি কি, তখন আমি ওখানকার প্রফেশনাল জুডিশিয়ালের প্রফেশনাল ছিলাম। ফলে ওই যে হলদিয়ার জমি জমাগুলো যে হাত বদল হয়েছিল বা চাষিদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছিল, সেটা আমার দ্বারাই এই আরণ্যকে সত্যচরণের মতো আমার হাত দিয়ে কিন্তু ওই চাষিদের জমি অধিগ্রহণ করা হয়েছিল। তো যাই হোক, সে এসে বললো, নলিনীদা আপনি কি দেশে কোনো গল্প পাঠিয়েছেন? আমি তখন বলতেই লজ্জা পাচ্ছি যে পাঠিয়েছি না আমার, কিন্তু সেই গল্পটা সে খবর দিল এবং সূচি বেরিয়ে গেল। তখন 8 আনা দাম ছিল ওদের দেশ পত্রিকার, মাত্রই 8 আনা দাম ছিল, 50 পয়সা। তো সেটা গল্পটা ছাপা হলো, এবং তারপরে পরপর 52 সপ্তাহে 14 সপ্তাহে আমার 14টা গল্প বেরিয়েছিল। সেই 14টা গল্প নিয়ে আনন্দ পাবলিশার্সই
এই লোকগুলো বলে একটা গল্প সংকলন বের করে দিই। তারপরে তো দেখি নাই ফিরে, সত্যি সত্যি আমাকে লেখা এগিয়েই চলেছে, আর আমাকে ফিরে দেখতে হয়নি। সুতরাং আমি গোড়া থেকেই প্রায় মানে শহরের আলোকপ্রাপ্তই বলতে গেলে, কিন্তু আমি যে লেখাটা লিখি সেই লেখাটা আমার জন্মসূত্রে যা পাওয়া, আমার কর্মজীবন থেকে যা পাওয়া সেটাই লিখি। কিন্তু একটা যারা দূর প্রদেশে বসবাস করেন তাদের পক্ষে একটা অসুবিধা তো আছেই, যে অসুবিধাটা হচ্ছে আমাদের যে পত্রপত্রিকাগুলোতে লেখালেখি হয়, লেখার প্রচলন এবং জাপ, যেখানে লেখা বেরোলে আমরা অনেকটাই লেখক বলে আলোকপ্রাপ্ত হই, তেমন পত্রপত্রিকাগুলো তো সবই কলকাতার একেবারে মধ্যস্থলে। শুধু প্রকাশকেরাও আমাদের কলেজ স্ট্রিট একেবারেই মধ্যে। তবু বলবো আমাদের বাংলা সাহিত্যের যে সমস্ত উজ্জ্বল লেখালেখি হয়েছে সেই লেখাগুলো সবই কিন্তু মফস্বলের লেখক। ওদিকে ধরলে এই দক্ষিণ পশ্চিম সীমান্তে শরৎচন্দ্র তো ছিলেনই, ভাগলপুরে যার অধিষ্ঠান ছিল। বিভূতিভূষণও ভাগলপুরে গিয়ে কাছারি বাড়িতে বসে মুসাফিদা করেছিলেন পথের পাঁচালীর। এবং সতীনাথ ভাদুড়ী ঢোড়াই চরিত মানুষ, ধাঁগড়দের নিয়ে যে লেখা, সেটাও তো প্রান্তে বসে লেখা, কলকাতা থেকে বহু দূরে। এবং তাদের উপর নাগরিক আলোক ততটা পাইনি, তারা কিন্তু আসতে হতো, তাদের এই কেন্দ্রে আসতে হতো, এখানে এসে তাদেরও লেখালেখি ছাপাছাপির ব্যবস্থা করতে হতো। যদিও আমাদের ঢোড়াই চরিত মানুষের লেখক সতীনাথ ভাদুড়ীর জাগরিত অন্য কেউ এনে এখানে লিখেছিলেন, ওটা বেরোনোর সঙ্গে সঙ্গে রবীন্দ্র পুরস্কার পেয়েছিল। কিন্তু আমি বলবো যে একটা সময় যখন প্রাপ্তি ঘটছে, এমন সময়টাতে আমার মনে হয় অনেকটাই নগরে এসে থাকা, কারণ তার যা অর্জিত জীবন গ্রামের থেকে, সেগুলো তো সে লিখবেই, সেইগুলোই লিখবে। কিন্তু এই সব সুযোগ সুবিধার জন্য তাকে, আমার সৌভাগ্যক্রমে যেহেতু সরকারি চাকরি করতাম, বিভিন্ন জেলায় ঘুরতে ঘুরতে অবশেষে হাওড়ার একটা জায়গায় পেয়েছি। এখন যদি আমার প্রকাশক এটা টু বলে তাহলে আমি দৌড়ে চলে যেতে পারি ওখানে। সুতরাং এই সুবিধাগুলো আছে, এটা তো দরকার অবশ্যই। আমাদের তাবৎ ইউরোপে যে সমস্ত লেখালেখি হয়েছে সেগুলো কিন্তু বেশিরভাগই নগর কেন্দ্রিক, জয়েসের ইউলিসিস থেকে শুরু করে প্রায় বেশিরভাগই। কিন্তু ফরাসি কিছু কিছু লেখা আছে, যেমন জাঁ ক্রিস্তফ, এগুলো অনেকটাই গ্রামাঞ্চলের লেখা। বা মানে ইউরোপ বাদ দিলে বাদবাকি আমাদের লাতিন আমেরিকার যে সমস্ত লেখা, এগুলো সবই কিন্তু প্রান্তে বসে। চিনুয়া আছে, যদিও ইংরেজিতে লিখতেন, কিন্তু তিনিও প্রান্তে বসেই লিখেছেন। গার্সিয়া মার্কেজ, যেটা ইংরেজি অনুবাদে আমরা কিছুই পাই না, তার অরিজিনাল যে ভাষা টাষা, এর কোনো স্বাদ আমরা পাই না। আমাদের লেখালেখি যখন ইংরেজিতে অনুদিত হচ্ছে তখনও কিন্তু এর অন্যরকম স্বাদ পাওয়া যাবে না। বা আমাদের লোকায়ত আমরা যে শব্দগুলো ব্যবহার করছি সেই লোকায়ত শব্দগুলোও পাওয়া যাবে না। সুতরাং আমরা যারা প্রান্তে বসে লিখছি, লেখালেখিতে আছি, তাদের উপর কম আলো পড়ছে। আর যারা শহরে আছে, কিন্তু শহরে মানুষদেরও, লেখকদেরও খেদ আছে, গ্রামে কেন জন্মালাম না। যদিও তারা শহরেরই লোকায়ত বিষয় আশয় লিখছেন। এইখানে বসে আছে আমাদের শ্যামলী আচার্যা, ওর গল্প আমি পড়ি, ভারী ভালো লেখে, শহরের বিষয় আশয় ওর। মৌমিতা তারণ ছিলেন, একটু আগে দেখেছি, বেশ ভালো লেখা। আরেকটি মেয়ের নাম মনে পড়ছে না। তবে আমাদের গ্রামে লেখালেখি যারা করেন, অহনা আছে, অহনা আসেনি বোধহয়, মৃত্তিকা আছে, বা আরও যারা লেখালেখি করেন, বিশেষ করে মেয়েরা। তার তুলনায় শহরে কিন্তু মেয়েদের সংখ্যা অনেকটাই বেশি। শহরে হিংসে হচ্ছে না, শহরে মেয়েরাই কিন্তু বেশি সংখ্যায় লিখছে, আর গ্রামাঞ্চলে ছেলেরা খুবই ভালো লিখছে। সুতরাং এই প্রান্তিকে থেকে লেখালেখির যে অসুবিধা এখন আর নেই। আমরা আগে যেমন হাতে মুসাফিদা করতাম, হাতে লিখতাম, এখন তো সব মেশিনে লিখে।
দেশ পত্রিকায় কতবার যে আমার লেখা, এই শেষের দিকে কিছু প্রবন্ধ লিখেছিলাম, তো তারা ওই আগে তো আমি হাতে লিখতাম, এবারে হাতে লিখে লেখা পাঠিয়েছি, সে পড়তে পারে না, সে মানে যে প্রুফ দেখে তাকে আমার বাড়ি পাঠিয়ে দিয়েছে, 3-4 বার হয়েছে। তারপরে ওই সব দেখে শুনে আমি নিজেও এখন মেশিনে লিখি, আর হাতে লিখি না। সুতরাং এই প্রান্তিকতার যে ক্ষেত, এ ক্ষেত না থাকাই ভালো। আমরা সবাই লেখক, শহরের যারা, তারা শহরের লোকায়ত জীবনই লেখে, শহরেরই লোকায়ত জীবন লিখে। আমরাও যারা গ্রামের, আমরা আমাদের লোকায়ত জীবন লিখি। ভালো থাকুন সবাই। বেরালবির কথা বলছি, এইবার সাহিত্য একাডেমি একটা নোটিফিকেশন বের করেছে। সাহিত্য একাডেমির নোটিফিকেশনে বলা হয়েছে যে লেখক তাঁর নিজের লেখা বইটি যেমন পাঠাবেন, লেখকের শুভানুধ্যায়ী যিনি আছেন তিনিও লেখা পাঠাতে পারেন, এবং তার যে প্রকাশক আছে তিনিও লেখা পাঠাতে পারেন। তারপরে এমন অজস্র লেখা যারা পাঠাচ্ছেন সাহিত্য একাডেমিকে, তার এক একটা কপি আমাকে পাঠিয়ে দিচ্ছেন। আমি তখন ভাবছি, ওরে বাবা, আমি কি পরিমাণ আলোকপ্রাপ্ত হয়ে গেছি, যেহেতু আমি গত বছর সাহিত্য একাডেমির বিচারক ছিলাম। ফলে এক একটা বই পাঠাচ্ছে আর আমার কাছে পাঠিয়ে, পাছে আমি ওটাকে পুরস্কার দিয়ে ফেলি। সকলকে ধন্যবাদ যারা এখানে আজকে আলোচনায় অংশ নিয়েছেন এবং আপনারা ধৈর্য ধরে শুনেছেন। ধন্যবাদ।